বিমস্টেকের বৈঠকে ঘটনাচক্রে ইউনুস আর মোদির সাক্ষাৎকারের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আজকে জিরো আওয়ারে এই জায়গা নিয়ে আমরা আলোচনা করব, কারণ বাংলাদেশ, ইউনুস, ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আমরা আজ প্রথম বলছি না, আমরা দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান তথ্যভিত্তিক আলোচনা করছি এবং সেখানে দাঁড়িয়ে বিমস্টেকের এই বৈঠকে ইউনুসের মাথা নত করবার একটা জায়গা তৈরি হচ্ছে এবং অফিসিয়ালি নিজেকে রিপ্রেজেন্ট না করতে পেরে বরঞ্চ মোদির আশ্রয়কে বেছে নিচ্ছেন কি ইউনুস। যে ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি সিলেক্টেড একটি গভর্নমেন্টের প্রধান, তিনি ইলেক্টেড কোনো প্রতিনিধি নন। একদম প্রথমেই আমি বলে রাখি যে বিমস্টেক হচ্ছে দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক কর্পোরেশন, এবং এই যে 7টি দেশ আছে এই বিমস্টেকের মধ্যে, তার মধ্যে অবশ্যই ভারত একটি গুরুত্বপূর্ণ সদস্য। ভারত তার মধ্যে নেপাল, বাংলাদেশ, ভুটান, মিয়ানমার, শ্রীলঙ্কা সহ এরকম 7টি দেশ রয়েছে। এবং এই 7টি দেশের এখন গ্রস জিডিপি যদি আমি ধরি, মানে এর ভ্যালুয়েবিলিটি আমি বোঝাতে চাইছি, সেটা হচ্ছে $5.2 ট্রিলিয়ন। এই বিমস্টেকে মোদি এবং ইউনুসের সাক্ষাৎকারের বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব এবং এর ফলে ভারতমুখী বাংলাদেশের যে একটা নতুন ছবি দেখতে পাওয়া যাচ্ছে, ভারতের কাছে নতি স্বীকারের যে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, সেটা নিয়েই কিন্তু আজকের জিরো আওয়ার। রাতারাতি কেন বেড়াল হলো তপস্বী, এই হচ্ছে মূলত প্রশ্ন, এবং এই প্রশ্ন নিয়ে আমি চলে যাব। ক্যালকাটা নিউজের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন। সত্যজিৎ, ক্রমাগত প্রথম দিন থেকে তুমি তথ্যভিত্তিক ডিসকাশন রিগার্ডিং বাংলাদেশ করে আসছো, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের এই যে নিউ টার্ন, ইভেন বেটার টু সে দ্যাট ইউ টার্ন, এটা কেন, মানে কি কারণের জন্য, কোন জায়গায় বাংলাদেশের অব্লিগেশনস এবং এখানে ভারত কয়েক যোজন এগিয়ে আছে বলে মনে করা হচ্ছে, কেন? এবং দ্বিতীয়ত ইম্পর্টেন্ট প্রশ্ন, সাক্ষাৎকারের সম্ভাবনা কতটা? ইউনুস চাইছেন দেখা করতে মোদির সঙ্গে, এর পেছনে কারণই বাকি। দেবাশিস, তুমি যেহেতু বিমস্টেক নিয়ে ইতিমধ্যে বলে দিয়েছো এবং এটা 6ষ্ঠ বিমস্টেক সামিট, এবং আমরাই গতকাল থেকে বলছি, তার আগেও বলেছি যে মোহাম্মদ ইউনুস তিনি মরিয়া হয়ে উঠেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে। তোমাকে জানিয়ে রাখবো, কিছু আগে মোহাম্মদ ইউনুসের সেই বহু প্রতীক্ষিত বৈঠকটি হয়েছে। বিমস্টেকের যে মূল সম্মেলন, সেই সম্মেলনের ফাঁকেই সেই বৈঠকটি হয়েছে এবং মোহাম্মদ ইউনুস চাইছিলেন যে কোনোভাবে হোক তিনি নরেন্দ্র মোদীর পাশে বসবেন এবং তিনি বৈঠকটি করবেন, এবং শেষ পর্যন্ত ছলে হোক বা কৌশলে হোক তিনি সেটি চরিতার্থ করতে পেরেছেন। তোমাকে আমি এর ব্রেকআপসগুলো বললে বুঝতে পারবে যে কতটা মরিয়া ছিলেন মোহাম্মদ ইউনুস, কেন ছিলেন, ব্যাখ্যায় আসছি। আমরা প্রত্যেকটি তথ্য যা দিয়েছি এখনও পর্যন্ত সেটা ভেরিফাইড হয়েছে, শিলমোহর পড়েছে, সেটা দর্শকদের বুঝে নিতে বলবো যে আপনারা বুঝে নিন ঠিক কী বলছি এবং কোন দিকে প্রেক্ষাপট যাচ্ছে। কারণ মোহাম্মদ ইউনুসের যে সিন্ডিকেটে ইলিয়াস হোসেন গতকাল রাতেও ভারত সম্পর্কে অত্যন্ত বাজে মন্তব্য করেছেন, আমাদের দেশ সম্পর্কে করেছে, বা জামাতি পিনাকি বা সার্জিস আলমরা তো করেই চলেছে, কিন্তু সেটা আসল ছবি নয়, সেটা ভার্চুয়াল। আসল ছবি হলো ভারতবর্ষ, যার উপর আপনারা টিকে আছেন। এই কারণে মোহাম্মদ ইউনুস মরিয়া। আমি একদম ছবিতে আসবো, তুমি দেখবে মোহাম্মদ ইউনুস, নরেন্দ্র মোদী তিনি বিমস্টেকের বৈঠকে যোগ দিতে থাইল্যান্ডে পৌঁছে যান, এবং তোমাকে বলবো যে এই রিজিয়নে দুটো রয়েছে, একটি সার্ক রয়েছে যেখানে পাকিস্তান একটু বেশি এগিয়ে যাওয়ার চেষ্টা করে অনেক সময়, যে কারণে দীর্ঘদিন সার্কের বৈঠকটি বন্ধ আছে। এবার রয়েছে বিমস্টেক। এই বিমস্টেকে তুমি ইতিমধ্যেই কোন কোন দেশ আছে উল্লেখ করে দিয়েছো, এবং বিমস্টেক মূলত ভারতবর্ষ নিয়ন্ত্রিত। এটা ইন্টারন্যাশনাল সার্কিটে সবাই জানেন যে বিমস্টেকে ভারতবর্ষ যেটা চাইবে, যা বলবে সেটাই হবে। এবার যে বিষয়টা, যে এই থাইল্যান্ডে বা ব্যাংককে পা দিয়েই যে ছবি আমরা দেখলাম, তা হলো দুটো ছবি। প্রথম ছবি কোথায় দেখলাম, যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন পৌঁছলেন, তাকে রেড কার্পেট দিয়ে অভ্যর্থনা জানানো হলো সেখানকার, অর্থাৎ থাইল্যান্ডের তরফে, এবং সেখানকার যিনি ডেপুটি প্রাইম মিনিস্টার তিনি একদম প্রোটোকল মেনেই গোটা যে স্বাগত পর্বে ছিলেন। কিন্তু যে ছবি আমরা দেখেছি অন্য ক্ষেত্রে, তা হলো মোহাম্মদ ইউনুসের ছবিটা আমরা দেখাবো স্ক্রিনে। কি নিদারুণ করুণ একটা ছবি। তিনি একা একা হেঁটে আসছেন, সঙ্গে তার ব্যাগ ট্যাগ নিয়ে কয়েকজন লোক রয়েছেন, কার্যত কেউ যায়নি তাকে রিসিভ পর্যন্ত করতে, যে কারণে মোহাম্মদ ইউনুস প্লেন থেকে অবতরণ করেই তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে নিতে কেউ আসেনি।
এতটাই অবাক ছিলেন এবং শেষ পর্যন্ত স্থানীয় প্রশাসনের তরফে কোনো একজন প্রশাসনিক ব্যক্তি গেছিলেন, শত হলেও তিনি তো একজন শিক্ষিত মানুষ, তিনি তো একটা দেশের জনগণকে প্রতিনিধিত্ব করছেন। ফলে এইটা হয়তো কেউই চাইবে না যে একটা সমান প্রোটোকল হয়তো তারও প্রাপ্য ছিল, তিনি পাননি যদিও। এরপর যে ছবিটা আমরা দেখলাম সেটা হলো ভারতবর্ষ নিয়ে এত তাদের ওজোর আপত্তি আমরা দেখেছি যে ইউনুসের সিন্ডিকেটের প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে ভারত বিরোধিতা, ভারত সম্পর্কে কুৎসা। শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইনভাইট করেছেন ইউনুসকে, তিনি যাননি। উনি বুঝে গেছেন যে ধান আর চাল বা জল কোথায় তিনি বুঝে গেছেন, যে কারণে চীন সফর সেরে কোনো রকম মন্তব্য নেই মোহাম্মদ ইউনুসের মুখে। এবং যে ছবিটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেই ছবিটা আমরা দর্শকদের দেখাবো এক্ষুনি, যে গত রাতে যখন নৈশভোজ হচ্ছে বিমস্টেকের বৈঠকের আগেই, মূল পর্বের আগেই, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে, একদম পাশে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ছিলেন এবং তার ঠিক বাঁদিকে বসার কথা ছিল ভুটানের প্রধানমন্ত্রী দাসো তাসবিং টকবোর। এটাই নির্ধারিত ছিল। বিমস্টেকের যে লিস্ট এসছে, সেই লিস্ট যে তথ্য আমাদের কাছে পাচ্ছি আমরা, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে ভুটানের প্রধানমন্ত্রীর বসার কথা ছিল। কিন্তু ছবিটা কী হলো, নানাভাবে নানা চ্যানেলে একদম হাতে পায়ে ধরার মতো। আমরা জানি, আপনি কিছু মনে করবেন না মোহাম্মদ ইউনুস, আপনি বহুবার সিএন সম্পর্কে আপনি আলাদা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন বসিয়েছেন, অনেক কিছু করেছেন, যমুনা ভবনে বৈঠক টৈঠক করেছেন। কিন্তু আমরা জানি যে আপনি কালকে রাতে হাতে পায়ে ধরেছেন একটু বসার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে, তার স্মরণে যাওয়ার চেষ্টা করেছেন। এবং শেষ পর্যন্ত যে নির্দিষ্ট নিয়ম ছিল বা পদ্ধতি ছিল, সেখানে ভুটানের প্রধানমন্ত্রীকে সরিয়ে আপনি বসলেন। এবং আমরা যে ছবি দেখেছি তাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে একদম যে তার যে আভিজাত্যপূর্ণ ছবিটা আমাদের সামনে আসছে, পাশে একেবারে সেই হ্যাংলা বললে কম বলা হয় সেরকমভাবে বসে আছেন। এবং আপনার চেষ্টা ছিল প্রথম থেকেই একটু কথা বলার, যদি একটু সময় বের করে নিয়ে আসা যায়, যে কারণে গত রাত পর্যন্ত ভারতবর্ষের তরফে এমইএর যিনি স্পোক্স পারসন রণদীপ জয়সওয়াল, তার যে এক্স হ্যান্ডেল পোস্টে এই বৈঠকটির কোনো কনফার্মেশন ছিল না। কিন্তু ব্যাক চ্যানেলে যেহেতু আপনার যারা আধিকারিক গেছেন তারা কার্যত হাতে পায়ে ধরছিলেন যে 2 মিনিটের একটা বৈঠক যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে করে আপাতত একটা মানে বাঁচার চেষ্টা আপনি করছেন। এবার বলি, এই বৈঠকটার ক্ষেত্রে শর্তভিত্তিক বৈঠক হয়েছে। সেই বৈঠকে 3টি বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়েছে এবং যে 3টি বিষয় ভারতবর্ষ কড়াভাবে এই মোহাম্মদ ইউনুসকে বুঝিয়ে দিয়েছেন। প্রথম কথা, মোহাম্মদ ইউনুসের কাছে প্রথম প্রশ্ন যেটা ছিল, যেটা আমরা জানতে পারছি আর কি, যেটা আমাদের তরফে রাখা হয়েছিল, যে এই বৈঠকে মোহাম্মদ ইউনুসকে ভারতবর্ষের কড়া প্রশ্নের মুখে পড়তে হয়। এবং সেই প্রশ্ন হলো যে লালমনিরহাট, যেখানে তিনি মৌখিকভাবে বলে এসছেন যে এয়ারবেস করতে দেবেন চীনকে, তিনি কেন বলেছেন? কারণ তিনি কোনো নির্বাচিত সরকারের কোনো দায়িত্বে নেই, তিনি ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্বে আছেন। দ্বিতীয়ত, তিস্তার পানি নিয়ে তিনি কী ধরনের কথা চীনে বলেছেন, কারণ তিস্তা নিয়ে ভারতবর্ষের নিজস্ব চুক্তি প্রকল্প 2 আছে। এবং শেষত যে ছবিটা আসছে তা হলো যে মোহাম্মদ ইউনুস একটা কথা বলেছিলেন, তা হলো উত্তর পূর্বের রাজ্যগুলো ল্যান্ডলক তো বাংলাদেশের এন্টারটে তো ল্যান্ডলক, কারণ বাংলাদেশের 3 দিকে ভারতবর্ষ রয়েছে আর একদিকে মায়ানমার রয়েছে। ফলে তিনি ল্যান্ডলক শব্দটা বলে কী বোঝাতে চাইছেন? এবং ভারত মহাসাগরের অভিভাবক বাংলাদেশ কিভাবে, এই প্রশ্ন তো মোহাম্মদ ইউনুসের কাছে রাখা হয়েছিল বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি। কারণ ভারতবর্ষে বাংলাদেশের হাতে মাত্র 2টো সাবমেরিন আছে, তাও থার্ড হ্যান্ড, অর্থাৎ তৃতীয় পক্ষের থেকে এসেছিল, একদম পুরনো। এবং যে ছবি আমরা এই মুহূর্তে দেখাবো, যখন এই বৈঠক চলেছে বা এই বিমস্টেকের বৈঠক চলছে, তখন বে অফ বেঙ্গলে আমাদের মহড়া ইন্দ্র চলছে রাশিয়ার সঙ্গে, সেই ছবি আমরা দেখাবো। বে অফ বেঙ্গল রাশিয়ার সঙ্গে আমাদের সমস্ত যুদ্ধজাহাজ রয়েছে। এই রিজিয়নে ভারতবর্ষের শেষ কথা বলে, এটা সারা বিশ্ব জানে। এবং তার পাশাপাশি আরও একটি বিষয়, আমাদের ডেস্ট্রয়ার, ফ্রিগেট বা আমাদের যে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ সিবিজি, সবগুলো আমাদের অ্যাক্টিভ রয়েছে। এবং যখন বিমস্টেকের এই সামিট চলছে, মোহাম্মদ ইউনুস হাতে পায়ে ধরছেন কার্যত বলে বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি বৈঠকের জন্য। সেই সময় আমাদের ইস্টার্ন কমান্ডকে হাই অ্যালার্টে রাখা রয়েছে। অসম থেকে বাংলা হয়ে ত্রিপুরা হয়ে মিজোরাম পর্যন্ত 1.5 লক্ষ বেশি সৈন্যবাহিনীকে অ্যাক্টিভ মুডে রাখা রয়েছে এখানে। কেন? মুখ দেখতে নাকি শুধুমাত্র মিষ্টি খাওয়ার জন্য? এবং দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আমাদের এখানে অগ্নি মিসাইল
ব্রহ্মস মিসাইল এবং অন্যান্য যে মিসাইলগুলোকেও কিন্তু এখানে ডিপ্লয়েড করা হয়েছে। এবং একই সঙ্গে আমাদের প্রায় 50টার বেশি ফাইটার জেট সুখোই সমেত সেগুলোকেও অ্যাক্টিভ মোডে রাখা রয়েছে। কেন? এটা তো শুধুমাত্র সৌজন্যের জন্য হতে পারে না। এখানে একটা বিষয় বলে রাখা প্রয়োজন যে এই বিমস্টেকের বৈঠকটা ভীষণ বিপদ দেখছেন মোহাম্মদ ইউনূস। কারণ বিমস্টেকের বৈঠকে গত বছর পুনেতে একটা নির্দিষ্ট মহড়া হয়েছিল, সেই মহড়ার নাম ছিল প্যানেক্স মহড়া। এবং এই প্যানেক্স মহড়ায় পরিষ্কারভাবে বলা হয়েছিল সদস্য দেশগুলো যে বিমস্টেক মূলত ব্যবসায়িক আদান প্রদানের জন্যই, অর্থাৎ এই রিজিয়নের দেশগুলোর মধ্যে ব্যবসায়িক যে আদান প্রদানের ফলে আর্থিক উন্নতি ঘটবে। পাশাপাশি কাউন্টার টেররিজম নিয়েও একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং সেই চুক্তিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজে স্বাক্ষর করেছিলেন। ন্যাটোর আদলে গিয়ে একটা শান্তিরক্ষী বাহিনী তৈরি করা হয়েছে এবং যদি মনে করা হয় যে বিমস্টেকের অন্তর্ভুক্ত সদস্য দেশের কোনো দেশে টেররিজম মারাত্মক বেড়ে গেছে, সন্ত্রাস বেড়ে গেছে, সংখ্যালঘু নিধন চলছে, তাহলে বাকি দেশগুলো সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে পারে। অর্থাৎ যেমনটা শ্রীলঙ্কায় ভারতবর্ষ পাঠিয়েছিল অনেকগুলো বছর আগে রাজীব গান্ধীর জামানায়। সেই ছবিটাই কি ভয় পাচ্ছেন মোহাম্মদ ইউনূস? কারণ যখন আমরা এই প্রোগ্রাম করছি তখনও বাংলাদেশের একাধিক সংখ্যালঘু নিধনের তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। ফলে কোথায় ভয় পাচ্ছেন তিনি যে তার এই কেঁচো ঘুরতে কেউটে বেরিয়ে পড়বে? আন্তর্জাতিক আদালতে তিনি অভিযুক্ত হতে চলেছেন, কারণ ডোনাল্ড ট্রাম্প সেদিকে এগোনোর চেষ্টা করছেন। তিনি আগে খবর পেয়েছেন, কারণ তার ঘনিষ্ঠ হিলারি ক্লিন্টন তিনি তথ্য পাঠিয়েছেন। এরকম অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছচ্ছে এবং নরেন্দ্র মোদীর স্মরণে পৌঁছে তার হাতে পায়ে ধরে তার সঙ্গে বৈঠক করতে পারলে যদি ডোনাল্ড ট্রাম্পের কাছে একটু পৌঁছতে পারেন এই মোহাম্মদ ইউনূস, সেই চেষ্টাও তিনি কি করছেন? এরকম অনেকগুলো প্রশ্ন রয়েছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আপাতভাবে মোহাম্মদ ইউনূসকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে দয়া করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনাকে 2 মিনিট সময় দিয়েছে এবং আপনি যদি ইতিমধ্যে এই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ এই চীনের সঙ্গে লালমনিরহাট নিয়ে মৌখিক চুক্তি করে এসছেন, আপনি যদি এই ল্যান্ডলক নিয়ে হুমকি দেন অথবা ভারত মহাসাগরে আপনার দুটো ভাঙা জাহাজ নিয়ে নিজেকে ভারত মহাসাগরের গার্জিয়ান ভাবেন, তাহলে ভারতবর্ষ তার নিজের জায়গায় থেমে থাকবে না। এই তথ্য থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেবাশিস, একেবারেই সত্যজিৎ, যে জায়গাটা আমি জিজ্ঞেস করব যে সেটা হচ্ছে এই যে বাংলাদেশের ভয়ের পেছনে কি বেশ কিছু কারণ আছে, তার মধ্যে তুমি অনেকগুলো কারণ বললে। দ্বিতীয়ত বিমস্টেকে একঘরে হয়ে যাওয়া, পুরো পাশ্চাত্য দেশের কাছে একঘরে হয়ে যাওয়া, কারণ ভারতের যে প্রভাব, ভারতের যে পরিমাণ জিডিপি, ভারতের যে পরিমাণ গ্রোথ, সেই আন্দাজে বাংলাদেশকে তুল্যমূল্যতার নিরিখে কোনো জায়গায় আনার আমরা চেষ্টাও করছি না, কম্প্যারিজনেও আসছি না। কিন্তু এই যে বড় বড় কথা, এই অন্তর্বর্তীকালীন সরকার আসবার পর তুমি কিছুক্ষণ আগে উপদেষ্টার কথা বলছিলে, এই অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ভারত বিরোধিতার কথা বলেন সব সময়তে এবং তার মধ্যে দিয়ে তারা চেষ্টা করেন নিজেদের অবস্থানকে স্টাবলিশ করতে। বাংলাদেশে এখনো পর্যন্ত নির্বাচন বাকি রয়েছে, এখন নির্বাচন হয়নি, আদতেও ইউনূস ফেরত আসবেন কিনা জনমানুষের ভোটে তাও একটা প্রশ্ন রয়েছে। কিন্তু ছোটবেলায় তুমিও বেলুন উড়িয়েছো, আমিও উড়িয়েছি। পিন যদি বেলুনে ফোটানো হয়, যেরকমভাবে বেলুন চুপসে যায় বা ফেটে যায়, আজকে হঠাৎ করে বাংলাদেশের সেরকম অবস্থা কেন হাতে পায়ে ধরে 2 মিনিটের জন্য সময় বার করতে হচ্ছে? তার মানে কি ইউনূস বুঝতে পেরেছেন যে ভারত ছাড়া আর কোনো গত্যন্তর নেই? একদমই তাই। কারণ তুমি যদি বাংলাদেশের জিওপলিটিক্যাল অবস্থানটা দেখে নাও, 3 দিকে আমরা, একদিকে মায়ানমারও এই বৈঠকে আছে, তাদের জুন্টা নিজে রয়েছেন এবং মায়ানমারের 2টো প্রদেশ রাখাইন এবং চীন, তারা ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হতে ইতিমধ্যে ইন্টারেস্ট শো করেছে, মানে ওদিকে আমরাই আছি। তাহলে যে বিষয়টা আসছে যে ভারতবর্ষ কেন বৈঠকে বসতে চায়নি মোহাম্মদ ইউনূসের সঙ্গে, এখানে কিন্তু একটা ডিপ্লোম্যাটিক কথা বলা হয়েছে। সেটা হলো, তুমি দেখবে যে তালিবানের সঙ্গে প্রথমে আমরা বৈঠকে বসিনি, কারণ আফগানিস্তানের নির্বাচিত সরকার চলে যাওয়ার পর তালিবান ক্ষমতায় আসে। পরবর্তী সময় আমাদের তরফে অফিসার অর্থাৎ সচিব পর্যায়ের বৈঠক হয় এবং আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি একবার বৈঠকে বসেছিলেন এবং সেই বৈঠকটা একটা তৃতীয় নিরপেক্ষ স্থানে হয়েছিল। ফলে বাংলাদেশে এই মুহূর্তে কোনো নির্বাচিত সরকার নেই। ফলে মোহাম্মদ ইউনূসকে তিনি কারা তাকে বসিয়েছে এবং শেখ হাসিনা এখনো পর্যন্ত অফিসিয়ালি রিজাইন করেননি, ফলে তার সঙ্গে বসার কোনো প্রশ্নই ওঠে না। সত্যজিৎ, এর সঙ্গে
আজকের এই জিরো আওয়ার আলোচনায় চিফ রিপোর্টার সিএন সত্যজিৎ মুখোপাধ্যায় যেরকম রয়েছেন, অন্যদিকে কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন। সত্যজিৎ, তোমার প্রশ্ন যদি কোনো কিছু থাকে। দীপ্তাংশু বাবু, অনেক স্বাগত আপনাকে। আমি একটা ছোট্ট কথা পুরাণ থেকে দেব, মহাভারত থেকে। শ্রীকৃষ্ণ ঠিক যুদ্ধের আগে তিনি কৌরবদের বলেছিলেন যে 5টি গ্রাম চেয়েছিলেন, এবং উত্তরে দুর্যোধন বলেছিলেন যে সূচাগ্র মেদিনীও তিনি দেবেন না। আমরা প্রথম থেকেই বাংলাদেশের কাছে সামান্য জিনিস চেয়েছি, শান্তি, শৃঙ্খলা, সংখ্যালঘু নিধন বন্ধ। এগুলি ভারতবর্ষের তরফে বারবার আমাদের বিদেশমন্ত্রী বলেছেন। প্রত্যুত্তরে বাংলাদেশের যারা ক্ষমতাসীন গোষ্ঠী তারা জঙ্গি, সন্ত্রাস এবং বারে বারে এই ধরনের নারকীয় ঘটনার ছবি, নিধনের ছবি আমরা দেখেছি, সেগুলো উপহার দিয়েছে ভারতবর্ষকে। ভারতবর্ষকে রক্তাক্ত করার চেষ্টা করেছে পাকিস্তানকে ইনভাইট করে। এই মুহূর্তে অনেকে বলছেন যে মোহাম্মদ ইউনূস কার্যত হাতে পায়ে ধরে একটা বৈঠক 10 মিনিটের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পেয়েছেন। সাক্ষাৎ দেবদর্শন বললে অতিরিক্ত বলা কিছু হবে না, এবং সেরকম একটা অবস্থা দাঁড়িয়ে অনেকগুলো কড়া কথা থেকে শুনতে হয়েছে। ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই গোটা বিষয়টা হয়েছে বা হচ্ছে? বাবু, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি সিএন এবং দর্শকদের। আজ সময়ের একটু আদল বদলের জন্য আমাকে আজ গাড়ি থেকে বলতে হচ্ছে, তো প্রথমে সরি বলছি। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন, একজন ইলেক্টেড প্রাইম মিনিস্টার, 140 কোটি, আজকে 145 কোটি দেশের ইলেক্টেড প্রাইম মিনিস্টার যে বিমস্টেক লিড করছে, আর একজন পাপেট প্রধান, সেলফ নিজেকে প্রধান বলে একটা পাপেট যে প্যারাশুটে বাংলাদেশে নেমে এসছে, এবং ভারত এবং বাংলাদেশের যে বন্ধুত্ব সম্পর্ক সেটাতে বিঘ্ন ঘটিয়েছে এবং দাঁড়ার করে দিতে একটা লম্বা লাইন টেনেছে। বিশেষ করে উনি আসার পর 5ই আগস্ট তক্তা পলট হয়েছে, ভালো হয়েছে। তক্তা পলট যদি ওরা করতে চেয়েছিল ভালো, কিন্তু ডেভেলপমেন্টের দিকে না গিয়ে ভারত বিদ্বেষীটাকে বাড়িয়ে দিল, মৌলবাদী এবং সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে মাথা চাড়া দিয়ে উঠলো, এবং 53 বছর পর পাকিস্তানকে রেড কার্পেট ওয়েলকাম দিয়ে বাংলাদেশে নিয়ে এলো। এই কয়েকটি জিনিস তো নিশ্চিতভাবে যারা বন্ধু দেশ, আমরা তো বাংলাদেশকে জন্ম দিয়েছি, তারা নিশ্চিতভাবে ভালোবাসবে না। এক, দ্বিতীয় হচ্ছে এই উনি চায়না গেলেন, এই বিমস্টেকের আগে চায়না গেলেন, চায়নাকে সূক্ষ্মভাবে যে এই 7 সিস্টারের কথা উনি রেখে দিলেন কেন, এটা একটা প্রশ্ন। কেন রাখবেন 7 সিস্টারের সঙ্গে? ওনার কি মানে ওনার পেছনে একটা মতলব আছে, সে মতলবটা কি? 7 সিস্টার ইজ পার্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের পার্ট। তো মায়ের থেকে মাসির দরদ কেন এত বেশি? সে কেন বলছে যে মানে ইউনেস্কো গার্ডেন অফ দ্য ওশান, উনি কি বে অফ বেঙ্গল অথবা ইন্ডিয়ান ওশান কিনে নিয়েছে? এই কথাগুলো আমরা কোনো ভিত্তি খুঁজে পাইনি। ল্যান্ডলক বলছে, কিন্তু তার পেছনে যেটা উনি নিজেকে চালাক মনে করছেন, উনি অর্থনীতিবিদ, কিন্তু উনি ভূগোলটা ভুলে গেছেন। বাংলাদেশের প্রায় মোর দ্যান 68% অফ ডিস্ট্রিক্টস আর ল্যান্ডলক, যেটা আপনি প্রথমে বললেন 3 দিকে ভারত দিয়ে ঘেরা। এই যে খেলায় উনি নেমেছেন, এই ভয়ঙ্কর খেলায় উনি ট্রাই করছেন, প্রভোগ করছেন প্রথম দিন থেকে শিলিগুড়ি করিডোর অথবা চিকেন নেকের 21-22 কিলোমিটার। এই করতে করতে যদি ওনার রংপুর আর লালমনিরহাট, যেখানে উনি চায়নার সঙ্গে একটা ব্যাকট্র্যাক কথা বলে এসছে যে ওখানে একটা এয়ারবেস তৈরি করার জন্য আহ্বান জানিয়েছে, চায়না এত বোকা নয় যে ওখানে লালমনিরহাটে বাংলাদেশে এরকম ভাবে কোনো এয়ারবেস করবে। সেই জায়গা থেকে রংপুর আর লালমনিরহাট, এই দুটো ডিস্ট্রিক্ট যদি চলে যায় মিস্টার ইউনিসের, তাহলে সেই 21-22 কিলোমিটারটা প্রায় 350-400 কিলোমিটার কিন্তু বৃদ্ধ হয়ে যাবে। সেটা ভারত ইচ্ছা করলে করতেই পারে। চট্টগ্রামে ওপরে ঠিক ফেনী আছে, ওখানে কাট করলেও চট্টগ্রাম কেটে যাবে। তো এই যে একটা ভয়ঙ্কর খেলায় মোহাম্মদ ইউনূস নেমেছে, আমার মনে হয় এটা থেকে ওনার বিরত থাকা উচিত। আর ভারতবর্ষর আজকে যা মাইট, সামরিক অথবা ইকোনমিক মাইট, আশেপাশে সাউথ ইস্ট এশিয়া, চায়না ছাড়া ভারতের আশেপাশে কেউ নেই। তো মোহাম্মদ ইউনূসকে যা ভাববে, যা বলবে, ভেবে বলুক, এমন কোনো কথা বলবে না। কারণ যে কোনো জিনিস খারাপ হয় একটা মিসক্যালকুলেশনের জন্য, অথবা একটা ভুল। দীপ্তাংশু বাবু, আমি একটা প্রশ্ন আপনাকে করব একটু বিরত করে, যে আজকের বৈঠকে আমাদের তথ্য এসে পৌঁছচ্ছে যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর যে বৈঠক হয়, সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছাড়াও
উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং একই সঙ্গে উপস্থিত ছিলেন রয়ের প্রধান রবি সিনহা এবং আমাদের এনএসএ অজিত ডোভাল। ফলে ডোভালের যে চাণক্য নীতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সিংহের গর্জন, তা কতটা নত করলো মোহাম্মদ ইউনূসকে এবং তিনি কতটা নত হলেন বলে আপনি মনে করেন? দেখুন, এতদিন ব্যাকট্র্যাক আমরা হয়তো টিভির সামনে অথবা মিডিয়ায় আমরা জানতে পারিনি, তবে ভিক্ষা চাইছে কিন্তু সেই অক্টোবর থেকে আমাদের প্রাইম মিনিস্টার 145 কোটি দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী পায়ে পড়ার জন্যে এটা প্রায় বিগত 7-8 মাস ধরে ব্যাক চ্যানেল থেকে উনি চালিয়ে গেছেন, সাফল্য পাননি। এই বিমস্টেকে এসে দয়া করে এই 5 থেকে 10 মিনিট সময় দিয়েছে। এইখানে একটা জিনিস খুব ক্লিয়ারলি প্রাইম মিনিস্টার এবং তার যে এন্টোরাজ গেছে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে ভারত নিয়ে কোনো কথা বলার আগে 3 বার ভাববে, এবং বিশেষ করে 7 সিস্টার নিয়ে কোনো কথা বলার আগে এই মোহাম্মদ ইউনূস নিজের ভূগোল, বাংলাদেশের ভূগোলটা যেন আর একবার উনি ঝালিয়ে নেন। এতে দুটো দেশের মধ্যে যে বন্ধুত্ব দেশ সেটা বজায় থাকবে। না হলে যদি কোনো ডিসিশন এমন জায়গায় চলে যায় একটা কোনায়, সেই জায়গাটা থেকে। এবং আর একটা কথা যেটা আপনি বলেননি, আমি বলে দিচ্ছি সবাইকে, এই পরিষ্কারভাবে বলেছে যে সন্ত্রাসবাদের লঞ্চ প্যাড আপনি বাংলাদেশকে বানিয়ে দিচ্ছেন। বাংলাদেশের লঞ্চ প্যাড এই আইএসআই এবং তার নিয়ন্ত্রণ যত সন্ত্রাস, যদি এখান থেকে আপনারা কোনো অঘটন ঘটাবার চেষ্টা করেন তাহলে কিন্তু ভারত এইটা মুখ বুজে সহ্য করবে না। এবং বাংলাদেশের সংবিধানে যেটা আপনি বলতেন যে এত সৈন্য কেন অ্যাক্টিভ, বাংলাদেশের সংবিধান 71-এর পর যেটা লেখা হয়েছে ভেরি ক্লিয়ার, যদি ভারতকে বাংলাদেশে কোনো সাপোর্টে আসতে হয়, যদি তার ইন্টিগ্রিটি টেরিটরি বাংলাদেশকেও তার মধ্যে সামরিক বাহিনীকে, ভারতীয় সামরিক বাহিনীকে ঢুকতে হয়, তাতে কোনো লাইন নেই। দে ক্যান অলওয়েজ এন্টার বাংলাদেশ উইদাউট এনি রেজলিউশন। এই কথাটা ওদের সংবিধানে আছে। খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলছেন। আমি শেষ প্রশ্ন সংক্ষেপে জানার চেষ্টা করব যে মোহাম্মদ ইউনূস তিনি বুঝতে পারছেন তিনি এবং তার সিন্ডিকেট যে আর্থিক দুর্নীতি করেছেন তাতে তিনি ডোনাল্ড ট্রাম্পের একেবারে নজরে রয়েছেন। ফলে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসে কোথাও কি মার্কিন প্রশাসনকে একটা বার্তা দিতে চাইছেন যে আমাকে দয়া করে ছেড়ে দিন, আমি ভুল করে ফেলেছি? তার বডি ল্যাঙ্গুয়েজ তো আজকে প্রায় কার্যত এরকম একটা সাবমিসিভ বডি ল্যাঙ্গুয়েজ তিনি বসেছেন বলে আমরা দেখতে পাচ্ছি বৈঠকে। খুব সংক্ষেপে সত্যজিৎবাবু, প্রেসিডেন্ট ট্রাম্প তো বলেই দিয়েছিল এই মোহাম্মদ ইউনূস হ্যাজ পেড টু ডিফিট মি। এই কথাটা তো উনি জেতার পর বলেছিল। ক্লিন্টন ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে বহু টাকা মার্কিন যুক্তরাষ্ট্র এই ইউনূস বিভিন্ন জায়গা থেকে, উনি তো সুদ ব্যবসায়ী, বিভিন্ন জায়গায় ঘুরে প্যারিস থেকে নিয়ে ইউএস এর ডিফারেন্ট ফাউন্ডেশন থেকে পয়সা নিয়ে ট্রাম্পকে হারাবার জন্য বহু টাকা এই ইলেকশনের আগে দিয়েছিল। ট্রাম্প কিন্তু ভোলে না, নরেন্দ্র মোদীও কিন্তু ভোলে না। প্রত্যেকটা জিনিস আমরা মনে রাখছি। একদম ভারতও বলেননি, নরেন্দ্র মোদীও বলেননি, সঠিক বলছেন দীপ্তাংশু বাবু। এবং ভারতের 7 সিস্টার নিয়ে হুমকি দেওয়ার আগে নিজের দেশের ভূগোলটা বুঝে নিন মোহাম্মদ ইউনূস, এমনটাই বলতে চাইছে ভারত আজকের বৈঠকে, সেটা পরিষ্কার। একেবারেই সত্যজিৎ মুখার্জি আমাদের চিফ রিপোর্টার আমাদের সঙ্গে ছিলেন, ধন্যবাদ সত্যজিৎকে। কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন, ধন্যবাদ আপনাকেও। আজকের জিরো আওয়ারে হাতে আর একেবারে সময় নেই, আমাকে শেষ করতে হবে। তবে বাংলাদেশকে কখনোই সন্ত্রাসবাদের লঞ্চ প্যাড বানানো চলবে না। এই ক্ষেত্রে কিন্তু পাশ্চাত্য দুনিয়া, প্রাচ্য দুনিয়া অর্থাৎ সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়া সমস্ত দেশগুলো এবং সঙ্গে ইউরোপ আমেরিকান কান্ট্রিজগুলো তারা সবাই একমত হবেন, এক পথে চলবেন। এটা কিন্তু ভারতের কাছে একটা বড় অ্যাডভান্টেজ পয়েন্ট, একটি ইউএসপি। অবশ্যই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। পরবর্তী খবরের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজ।